আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, টম জোন্স। টম জোন্সের নভেলটা অনেক বড়, তাই না? জি স্যার, অনেক বড়। কেউ কি সাহস করেছো? হুম। ওইটা এখনো পড়া হয়নি। ওইটা এখনো পড়োনি? আর কবে পড়বা? তাহলে আর পড়া হবে না, এ জন্মে তার হবে না নাকি? না স্যার, পড়ে ফেলবো, সমস্যা নাই, সামারি গল্প নিয়ে পড়ছিলাম তো। সামারি পড়েছি স্যার ভাই কিছুটা। সামারি পড়েছি। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে টেক্সট না পড়া হলে সেটা আর অবশ্য হয় না। সে টিচিং পেশাতে গেলেও আর হবে না, হ্যাঁ, আর হয়ে ওঠে না। তো সমস্যা নেই, আমরা বেসিক। আর এই নভেল, বড় বড় নভেল, এদের সামারি পড়তে গেলেও কেমন জানি আমার কাছে কাটা কাটা মনে হয়, বুঝতে পেরেছো? সামারি পড়েও আমি খুব মজা পাই না, কারণ এতগুলো তথ্যের ভিতরে আমি টেক্সট পড়ি। টেক্সট না পড়লে হয় না। আর আমি যেহেতু টেক্সট পড়াতে পারবো না, আমি যেহেতু তোমাদের পড়তে বলেছি, এখন তোমরা পড়েছো কি পড়নি আমি জানি না, তবে ধরে নিলাম যে তোমরা পড়েছো। ঠিক আছে তো? এখান থেকে কোশ্চেন আনসার লেখার জন্য অতটা চেষ্টা করার দরকার নেই। বাকি তিনটার উপরেই মোটামুটি তোমরা যদি 3 2 6টা পেয়ে যাওয়া, তাহলে এটা মোটামুটি হালকা করে একটু ব্রিফের জন্য জেনে গেলেই হবে। ঠিক আছে? আমি তো দিয়ে দিব যেগুলো একটু পড়ে নেওয়ার। তবে দেখো, আমি জাস্ট এই যে এই সামারিটা পড়বো, আমি চ্যাপ্টার ওয়াইজ সামারিও পড়বো না, ঠিক আছে? কারণ এটা পরে আমি সময় নষ্ট করাবো না। আমি জাস্ট বেসিক ক্যারেক্টারগুলো নিয়ে একটু কথা বলবো, এইটুকু নিয়ে একটু, এইটা জাস্ট একটু তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা পড়ে নিলেই পারতা, কিন্তু আমি একটু জাস্ট আলোচনা করে দিব, তাছাড়া কিছু না। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজও পড়তে যাবো না, কারণ ওটা পড়তে গেলে যে 2 3টা ক্লাস নষ্ট হবে, ওটা শুধু নষ্ট করা হবে, ওটা আমার দরকার নেই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে টম জন্স, এটার বইটার ফুল নাম কি বলতে পারবা? পূর্ণাঙ্গ নামটা কি এই নভেলের? বলো, আছে জানা? দেখো, এইটা পড়ো দেখি কি বলতেছে, বইটার নাম কি? দ্য হিস্টোরি অফ টম জোন্স দ্য ফাউন্ডিং। হ্যাঁ, আ ফাউন্ডলিং। ফাউন্ডলিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাউন্ডলিং? হ্যাঁ, কুড়িয়ে পাওয়া যায়। ফাউন্ডলিং মানে কুড়িয়ে পাওয়া, তাই তো? এরকম কিছু? আচ্ছা, যেহেতু কুড়িয়ে পাওয়া বলেছো, দেখি আমরা একটু মিনিংটা কি বলে। ফাউন্ডিং মানে স্যার ওটা ছাড়া হয়তো হুম হুম। খুঁজে পাওয়া না। একটু খুঁজে পাওয়া, কিন্তু ফাউন্ড লিঙ্ক তো ফাউন্ড হ্যাঁ, লিঙ্ক মানে শুধু ফাউন্ড। ফাউন্ড তো মানে খুঁজে, কিন্তু ফাউন্ডলিং বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, যে ওই খুঁজে পাওয়া সন্তান বড় করা, ঘটে বেটে এরকম। দেখো, স্পেশালি বলছে অ্যান ইনফ্যান্ট দ্যাট হ্যাজ বিন অ্যাবান্ডনড বাই হিজ প্যারেন্টস অ্যান্ড ইজ ডিসকভার্ড অ্যান্ড কেয়ার্ড ফর বাই আদার্স, তাই তো? তাহলে পিতামাতা তাকে ফেলে রেখে চলে গেছে, অন্য কেউ তাকে পেয়েছে এবং তাকে লালন পালন করতেছে, এরকম কাউকে প্রধানত ফাউন্ডলিং বলা হয়, তাই তো? হ্যাঁ, যেটা অরফান। অ্যাডাপশন। অ্যাডাপ্টেড সন তো আলাদা জিনিস, তাহলে সেটা তো আর ফেলে যায় না, তাই তাই না? হতে পারে সে অ্যাডাপশন নিয়েছে, ও আচ্ছা। একটা সাথে একটা মেলায় না, যেটা যেমন তাকে সেমনই বলো, ঠিক আছে তো? হুম। অরফান বলতে আবার ফাউন্ডলিং বোঝায় না। অরফান মানে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাও তো ফাউন্ডলিং নাও থাকতে পারে। তাই নাকি? মানে কি, তার তো ওই যে কেয়ার গিভার কেউ নাও থাকতে পারে। মূল কথা হলো, বাবা মা ছেড়ে গেছে, অন্য কেউ তাকে ডিসকভার করে পেয়ে তাকে পালন করতেছে, এইটা হলো ফাউন্ডলিং। মনে থাকবে তো? সংক্ষেপে এক কথা বলা মুশকিল, এক কথায় বলতে ওকে হবে। স্যার। হুম। তাহলে এখানে টম জোন্স কি ফাউন্ডলিং নাকি? হ্যাঁ। জি স্যার। দেখো, বলছে অ্যান ইনফ্যান্ট অর স্মল চাইল্ড ফাউন্ড অ্যাবান্ডন্ড, আ চাইল্ড উইদাউট আ নন প্যারেন্ট অর গার্ডিয়ান, এটা হচ্ছে ফাউন্ডলিং। ফাউন্ডলিং এর মিনিংটা এখানে যেটা বলা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। বড় করে বললে, আ ইয়ং চাইল্ড হু ইজ লেফট বাই ইটস প্যারেন্টস অ্যান্ড দেন ফাউন্ড অ্যান্ড কেয়ার্ড ফর বাই সামওয়ান এলস, অন্য কেউ তাকে লালন পালন করে, এটাকে বলা হচ্ছে ফাউন্ডলিং। তাহলে ব্রিফ কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ ফাউন্ডলিং অ্যান্ড হু ইজ দ্য ফাউন্ডলিং ইন দ্য নভেল? এই নভেলে ফাউন্ডলিংটাকে? টম জোন্স। টম জন্স। টম জোন্স। ওকে। এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার আছে, সেটা আমি আগে এটা পড়ে এসে তারপরে বলি। দেখো, এখানে কিছু ক্যারেক্টারের ব্যাপার রয়েছে। মেইন ক্যারেক্টার যেটা আমাদের টম জন্স, ক্যারেক্টারগুলো দিয়েছি, খেয়াল রাখবা। তারপর হচ্ছে পিকারেস্ক নভেল বলতে কি বোঝায়? পিকারেস্ক, ওটার একটা ব্রিফ কোশ্চেন আসে, হোয়াট ইজ পিকারেস্ক নভেল? তাহলে যদি আমরা সামারিটুকু পড়ি, তাহলে কি বলছে দেখো, দ্য ডিস্টিংগুইশ কান্ট্রি জেন্টলম্যান অলর্দি। অলর্দি, হ্যাঁ, মানে কি সবকিছুতে যোগ্য নাকি? নামটা হেভি না? অলর্দি।
জি স্যার। জি স্যার। সব কিছুতে যোগ্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছে তাহলে হু লিভস ইন সমারশায়ার, সমারসেটশায়ার, নামগুলো এরকম ইংল্যান্ডের সব, উইথ জি হিজ স্যার, আনম্যারিড মকবুলশায়ার। সিস্টার ব্রিগেড অলর্দি। তাহলে অলর্দি হচ্ছে তাদের পদবি, তাই না? যেমন সরকার, মন্ডল, জি স্যার। ওইরকম একটা চৌধুরী, বন্দ্যোপাধ্যায়, ওরকম একটা পদবি। তাহলে দেখো, ব্রিজেট, ব্রিজেট, তাই তো, অলর্দি, তার হচ্ছে আনম্যারিড সিস্টার, তারা সমারসেটশায়ারে থাকে। এখন এই কয়েকশো পেজের একটা নভেলকে আমরা মাত্র 2 পেজে সামারি করে পড়বো, অনেক কিছু বাদ যাবে কিন্তু, অত ওটা বুঝতে হবে। অ্যারাইভস হোম ফ্রম আ ট্রিপ, তাহলে জেন্টলম্যান কোনো ট্রিপে গিয়েছিলেন, তিনি এখন ফ্রম আ ট্রিপ টু লন্ডন টু ডিসকভার আ বেবি বয় ইন হিজ বেড। দেখতেছে হঠাৎ করে তার বেডে কি একটা একটা ছোট বাচ্চা ছেলে, বেবি বয়, তাই তো, একটা বেবি। অলরেডি আন্ডারটেক্স টু আনকভার দ্য মাদার অ্যান্ড দ্য ফাদার অফ দিস ফাউন্ডলিং। ওই যে ফাউন্ডলিং পাইলো, এখন তাহলে এর বাবা মাকে অলরেডি সেই দায়িত্বটা নিয়ে ফেলেন। অলরেডি আন্ডারটেক্স টু আনকভার দ্য মাদার অ্যান্ড ফাদার অফ দিস ফাউন্ডলিং অ্যান্ড ফাইন্ডস লোকাল উইমেন জেনি জোনস অ্যান্ড হার টিউটর মিস্টার পার্টিস গিল্টি। তাহলে ওই জন, তাহলে এই বাবা মা হিসাবে, এই মানে বাচ্চার বাবা মা হিসাবে কাকে ধরা হলো বলো? জেনি জোনস এন্ড পার্ট্রিজ। হ্যাঁ, তাহলে পার্টিস, এদেরকে গিল্টি ধরা হলো। অলরেডি সেন্টস জেনি অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি, তাকে থেকে পাঠাই দিল গ্রাম থেকে। অ্যান্ড প্রপার্টি স্ট্রাইকেন পার্টিস লিভস অফ হিজ ওন অ্যাকর্ড, সে একাই চলে গেল, থাকবোই না আর, এমন অভিযোগ। ইনস্পাইট অফ দ্য ক্রিটিসিজম অফ দ্য প্যারিশ, অলরেডি ডিসাইডস টু ব্রিং আপ দ্য বয়। কিন্তু যেহেতু এই বয়ের কোনো বাবা মায়ের পরিচিতি নেই, তাহলে প্যারিস থেকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে কে হতে পারে, আর যেহেতু পিতামাতার সন্ধান নেই, তাহলে একে লালন পালন করাটাও তো কেমন হচ্ছে। এই জন্য বলছে প্যারিস মানে বুঝো তো, প্যারিস বলতে বোঝায় চার্চ, তাই তো। এক একটা গ্রামে যে খ্রিস্টিয়ান অধীনে যে চার্চ থাকে, সেই চার্চের অধীনে গ্রামটাকে প্যারিস বলা হয়। আর এই প্যারিস বলতে পুরো গ্রামের কিছু কমিটি থাকে, তাই তো, ওদের নিয়ে একটা কমিটি করে করা হয়, ওই কমিটিকে ধরে প্যারিস বলা হয়। তাহলে কমিটি বা ওই মেম্বারেরা তাকে ক্রিটিসাইজ করতেছে যে এই সন্তানটা কার, না জেনেই আপনার বাসায় এসেছে, নিয়ে এসেছে, আপনি খুঁজে পাননি, ইত্যাদি। তো ক্রিটিসাইজের সত্ত্বেও অলরেডি ডিসাইডস টু ব্রিং আপ দ্য বয়। সুন আফটার ব্রিজেট ম্যারিস ক্যাপ্টেন ব্লিফিল। ঘটনা কিন্তু খুব দ্রুত আগাচ্ছে, যেহেতু সংক্ষেপে। ব্রিজেট ম্যারিস বিয়ে করলো কাকে? ক্যাপ্টেন ব্লিফিল, আ ভিজিটার অ্যাট অলরেডিস স্টেট। তাহলে অলরেডি স্টেট মানে কি বলে বোঝায় তো? স্টেট বলতে কি বোঝায়? স্টেট কি জিনিস প্রতিষ্ঠান। বলো, একজন বলো। স্যার একটা প্রতিষ্ঠান। শহর আর কি। না, দুইজন একসাথে বুঝতে আমি বুঝতেছি না, ভালো করে একজন একটু সময় নিয়ে বলো, ধীরে বলো। কে আর বলো? বলতেছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান? হ্যাঁ, তারা এটাই বলছে। জি স্যার। না, স্টেট আমি মানে তো বলছি শহর, প্রতিষ্ঠান। একটা শহর। না, স্টেট মানে তো প্রতিষ্ঠান বোঝায় না, প্রতিষ্ঠান বোঝায়, শুধু প্রতিষ্ঠান বলে। স্যার একটা নির্দিষ্ট শহরকে একটা স্টেট না না বলা না হয়। না না, স্টেট আর এটা হচ্ছে স্টেট। পড়ানো নাকি? হ্যাঁ, কোনো একটা এলাকার এক্সপেন্সিভ এরিয়া। স্টেট মানে বোঝায় ভূসম্পত্তি, বুঝো? কারো ভূসম্পত্তি বুঝো? ভূসম্পত্তি মিনিংটা কখনো শুনছো? জি স্যার, শুনছি। হ্যাঁ, জি স্যার। মানে কোনো একজন ব্যক্তির জমি, জায়গা, বাগান, বাড়ি যা আছে সবকিছুকে মিলে। দেখো, an extensive area of a land in the country usually with a large house owned by one person, family or organization। কোনো একজন ব্যক্তি বা পরিবারের অধীনে যে টাকা পয়সা, ধন সম্পত্তি থাকে, ভূসম্পত্তি, এটাকে বলা স্টেট। ঠিক আছে তো? এই যেমন বাড়ি সহ পুরো বাগান বাড়ি যা আছে এই পুরোটাকে বলা হবে কি? স্টেট। এটা State. স্টেট না, স্টেট না, এটা স্টেট। ই আছে কিন্তু,
উচ্চারণটা খেয়াল রাখো, এটা স্টেট না, এটা হবে কি স্টেট। স্টেট। হ্যাঁ, শুধু স্টেট না, এটা হবে স্টেট, মনে থাকবে। দেখো এই জি, যে স্যার। স্টেট, আর শুধু যখন বাদ যেত তখন তো স্টেট, তখন আর আসতো না সামনে, তাহলে স্টেট মানে অল দ্য মানি অ্যান্ড প্রপার্টি ওন বাই, এটা অবশ্য না, এটা হচ্ছে এইটা যে বিশাল একটা বাড়ি সহ মোটামুটি বাগান টাগান মিলে বিশাল এরিয়া, এই পুরো জায়গাকে বলা হবে কি, তৎকালীন সময় তো এরকম জমিদারদের ছিল না, বিশাল এরিয়া কয়েক একর জমি নিয়ে দেখা যাচ্ছে তার একটা বিশাল বাগান বাড়ি, পুকুর থেকে শুরু করে সব কিছু আছে, এরকম বিষয়টাকে বোঝাতে স্টেট বলা হয়। তো আ ভিজিটর অ্যাট অলর্দিস স্টেট, তাহলে কারণ কি অলর্দি কি ওই সমারসেট শায়ারের একজন জেন্টলম্যান, হ্যাঁ, ডিস্টিংগুইশ কান্ট্রি জেন্টলম্যান। কান্ট্রি মানে কি বলতো, কান্ট্রি মিনিংটা কি? গ্রাম। প্রদেশ স্যার। কান্ট্রি মানে একটা গ্রাম, তাই তো, এখানে গ্রাম বোঝাবো। কান্ট্রি মানে কি একটা গ্রাম, যেটা আমরা পড়েছিলাম না, ওই যে এডিশন এবং স্টিলে পড়েছিলাম। স্যার রোজারের জি, স্যার। চার্চ, ওই মনে করো স্যার রজারের চার্চের মতো, উনি ওই স্যার রজারের মতোই ওইরকম একজন জেন্টলম্যান, ঠিক আছে তো, অলর্দি। তো তার এলাকায় ভিজিট করতে এসেছিল এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ক্যাপ্টেন ব্লিফিল। তার প্রেমে পড়ে ব্রিজেট তাকে বিয়ে করে, অ্যান্ড গিভস বার্থ টু আ সান অফ আর ওন, এবং তার নিজের একজন সন্তান হয়, নেমড, দেখো, ব্লিফিল, ঠিক আছে তো, ক্যাপ্টেন ব্লিফিল, আর ওটার নাম দিয়েছে ব্লিফিল। ক্যাপ্টেন ব্লিফিল রিগার্ডস টম জোন্স উইথ জেলাসি। এখন তাহলে কি হবে বলো তো, এই যে টম জোন্স যেহেতু তাদের কোনো সন্তান না, অলর্দির কোনো সন্তান না, এই বংশের কোনো সন্তান না, তাহলে এই অলর্দির যে স্টেট এর মালিক হবে কে বলো? এই আমাদের যে অরিজিনাল ব্লিফিল। সন্তান। কে হবে, ব্লিফিল হবে না টম জোন্স হবে? টম জন্সই হবে। আমরা এটা হবে কি? আবসালম এবং অ্যাসিটেবল পড়েছিলাম না, আবসালম এবং অ্যাসিটেবল। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ওখানে সম্পত্তির হবে কে? হ্যাঁ, কিন্তু ওই যে মানে আবসালম তো আর পাচ্ছে না, হবে না, কারণ সে তো হচ্ছে কি কনকিউবাইনের সন্তান, তাই না, ইলিসিট সন্তান, তো সে তো আর পাবে না সম্পত্তি, তাই না। আর টম জোন্স সম্পর্কে যেহেতু আমাদের কোনো আইডিয়া নেই, জানি না কে, তার পরিচিতি কি, তাহলে সে তো পাওয়ার কথা না, কিন্তু যেহেতু সে এসে ভাগ বসাতে পারে, অতএব একটা ঈর্ষা কিন্তু কাজ করছে ক্যাপ্টেন ব্লিফিলের। সিন্স হি উইশেস হিজ সান টু ইনহেরিট অল অফ দেখো অল অফ দিস পজিশন, কারণ যা আছে অলর্দির, যত স্টেট আছে সবকিছু তার ছেলে পাক, এই ধারণা করে, তার ছেলে পাওয়া মানে তার হয়ে যাওয়া অনেকখানি। ওয়াইল মেডিটেটিং অন মানি ম্যাটার্স, ক্যাপ্টেন ব্লিফিল ফলস ডেড অফ অ্যান অ্যাপোপ্লেক্সি। কিন্তু দুঃখের বিষয়, ঠিক আছে তো, একসময় সে অ্যাপোপ্লেক্সি মানে বুঝো তো কি রোগ এটা? স্যার মৃগী। মৃগী ব্যারাম, হঠাৎ করে আনকনশাস হয়ে যাওয়া, তাই না, এই যে দেখো আনকনশাস অর ইনক্যাপাসিটি রেজাল্টিং ফ্রম আ সেরিব্রাল হেমোরেজ অর স্ট্রোক, বিশেষ করে এটা এখন যেটাকে আমরা স্ট্রোক বলি, সেই স্ট্রোক, ঠিক আছে তো, স্ট্রোককে মেনলি বোঝায়। হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়ে আর না হওয়া, মাথা ঘুরে যাওয়া ইত্যাদি ইত্যাদি, যেটা স্ট্রোক, অ্যাপোপ্লেক্সি, এতে ক্যাপ্টেন ব্লিফিল মানে মারা যায়। এরপর দ্য ন্যারেটর স্কিপস ফরওয়ার্ড 12 ইয়ার্স, তারপরে 12 বছর পেরিয়ে গেছে। 12 বছর পরে ব্লিফিল অ্যান্ড টম জোন্স, এই ব্লিফিলকে কোন ব্লিফিল বলো তো? ছেলে ব্লিফিল। ছেলে। ওই যে অলর্দির সিস্টার, তাই তো, মানে ব্রিজেটের ছেলে, আর টম জোন্স হ্যাভ বিন ব্রট আপ টুগেদার, দুইজন তো একই সাথে বড় হচ্ছে, বাট রিসিভস ভাস্টলি ডিফারেন্ট ট্রিটমেন্ট ফ্রম দ্য আদার্স মেম্বার অফ দ্য হাউস। তাহলে বাড়ির অন্যান্য মেম্বারেরা, এরা যদি একই পরিবারে বড় হলেও কাকে বেশি ভালোবাসবে বলো তো? ব্লিফিলকে। ব্লিফিলকে বেশি ভালো হচ্ছে, নিজের আত্মীয় রক্ত এরকম ভেবে পরিবারের যারা সদস্য আছে তারা নিশ্চয়ই তার সাথে একটু অন্য ধরনের আচরণ করবে। অলর্দি ইজ দ্য অনলি পারসন হু শোজ কনসিস্টেন্ট অ্যাফেকশন ফর টম, শুধুমাত্র অলর্দি, তাই তো, যে তাকে পালন করতেছে সেই শুধু তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, বাকিরা কেউ দেখায়নি, বলে দিছ। টম, তারপর হচ্ছে দ্য ফিলোসোফার স্কোয়ার অ্যান্ড দ্য রেভারেন্ড থকাম, দ্য বয়েজ টিউটর, হ্যাঁ, বয়েজ মানে এই যে তোমার ব্লিফিল এবং টমকে পড়াতে আসে, ঠিক আছে তো, দুইজন টিউটর, এবং দ্য ফিলোসোফার স্কোয়ার অ্যান্ড দ্য রেভারেন্ড থকাম, দ্য বয়েজ টিউটর্স ডেসপাইজ টম অ্যান্ড অ্যাডর ব্লিফিল। তো দেখো টমকে তারা ডেসপাইজ করে, ডেসপাইজ করা মানে কি? আন্ডারলাইন করা, তাই না, কোনো কিছু না পারলে মারধর করা ইত্যাদি ইত্যাদি। সিন্স টম ইজ ওয়াইল্ড অ্যান্ড ব্লিফিল ইজ পায়াস, আবার
তাদের আচরণও পার্থক্য আছে। টম একটু ওয়াইল্ড টাইপের, হ্যাঁ, একটু এলোমেলো টাইপের, ঠিক আছে তো। আর ব্লিফিল মোটামুটি একটু চুপচাপ পায়াস টাইপের। টম ফ্রিকুয়েন্টলি স্টিল অ্যাপেলস অ্যান্ড ডাকস টু সাপোর্ট দ্য ফ্যামিলি অফ ব্ল্যাক জর্জ। হ্যাঁ, আবার টম মাঝে মাঝে আপেল চুরি করে, তারপর মুরগি হাঁস চুরি করে, কাদের জন্য? ব্ল্যাক জর্জ নামে এক ব্যক্তি আছে, ওয়ান অফ অলরদিস সার্ভেন্ট। তাহলে অলরদির পরিবারের সার্ভেন্টদের মধ্যে একজন, তারা একটু গরিব, তাদেরকে সাপোর্ট করার জন্য সে মাঝে মাঝে আপেল টাপেল চুরি টুরি করে ওই পরিবারকে দেয় টম। অ্যান্ড টম টেলস অফ অল ইজ সিক্রেট টু ব্লিফিল। আর এইগুলো কথা সে ব্লিফিলকে বলে দেয়। হু দেন রিলেটস দিস টু থকাম অর অলরদি। হয় তাদের টিচারকে বলে দেয়, আর না হয় অলরদিকে বলে দেয়। দেয়ার বাই গেটিং টম ইনটু ট্রাবল। এতে কি হচ্ছে? মোটামুটি টম বিপদে পড়ে যাচ্ছে, ওদের বকাঝকা খেতে হচ্ছে। দ্য পিপল অফ দ্য প্যারিশ হিয়ারিং অফ টমস জেনারসিটি টু ব্ল্যাক জর্জ। দেখো তাহলে এ যে চুরিটা করে, টম যে চুরিগুলো করে, এগুলো কিসের জন্য করে? সে নিজের জন্য করে? না স্যার। যেহেতু সে একজনের জন্য করে, তো প্যারিস মোটামুটি শুনেছে, প্যারিস তো ভালো কাজের লোকদেরকে বেশ উৎসাহ দেয়। তাই বিগেন টু স্পিক কাইন্ডলি অফ টম হোয়াইল কন্ডেমিং ব্লিফিল ফর হিজ স্নিকিনেস। এই যে সে বলে দেয় এগুলো, এই বলে দেওয়াটা কিন্তু ভালো না অনেক সময়। এটা কি ভালো বলো তো? তোমার বন্ধু কিছু করছে, তুমি যদি কাউকে না স্যার। বন্ধুত্ব হলো? হ্যাঁ, বন্ধুত্ব হলো না। বুঝতে পারছো? এরকম কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা একটু অন্য টাইপের, বলে দেয় কারো কাছে গিয়ে, মানে ভালো হওয়ার জন্য। কিন্তু যার কাছে বলে সেও কিন্তু তাকে ভালো মতো দেখে না। বুঝতে পেরেছো? মনে করো তোমার এক বন্ধু পরীক্ষা হলে নকল করতেছে, ঠিক আছে তো, তোমারই ক্লাসমেট পরীক্ষা হলে নকল করতেছে, আর তুমি করলা কি? ওইটা দেখে গিয়ে স্যারকে বলে দিলা। কেমন হবে? খুব ভালো? না স্যার, সম্পর্ক নষ্ট হবে। হ্যাঁ, স্যারের কাছে তুমি খুব ভালো হয়ে গেলা, তাই তো? হলা? আরে বাবা, ছেলেটা না খুব স্যার ভালো বলবে করেছে। আমি আক্ষেপ করতেছি। হ্যাঁ, ওই স্যারও কিন্তু তাকে খারাপ ভাবে যে তোমার বন্ধু নকল করছে, তুমি এসে বলে দিলা কেন? তাতে তুমি তো ভালো না লোকটা। হ্যাঁ, সেটা ধরবো, যা ধরার দরকার আমি ধরবো। তুমি তোমারটা দেখবা। তুমি তোমার বন্ধুর নামে এসে তুমি আমাকে বলতেছো তুমি লোকটা তো ভালো না, এটা হবে না এরকম? বলো তো, তুমিও তো বুঝবা যে এ ভালো না নিশ্চয়ই। হ্যাঁ, অতএব একই সাথে জি স্যার। তাদের সাথে তোমার ভালো আচরণ নেই আর তুমি যে স্যারকে বলে দিচ্ছ। এরকমটা ছিল আমরা যখন হোস্টেলে থাকতাম, এরকম দু একজন থাকতো, ওয়ার্ডেনের হচ্ছে খুবই গোয়েন্দা। হ্যাঁ, ও গিয়ে যা কিছু হোক ওই ওয়ার্ডেনকে বলে দিত। আর ওয়ার্ডেনও বেশ সুবিধা পাইতো যে অন্যের কাছ থেকে সুবিধা, মানে জেনে যাচ্ছে কে কি অপরাধ করতেছে। আমরাও সুবিধা পাইলে তাকে মেরে টেরে দিতাম, ঠিক আছে, মারতাম দুপদাপ করে। হ্যাঁ, এরকম হয় না যে তুই বলে তার দিবি টপ মানে? কলেজে আছে তাহলে। হ্যাঁ, তুই বলে দিবি কে এগুলো কথা? স্যার ধরলে ধরবে, আচ্ছা তুই বলতে যাবি কে? এই গোয়েন্দা যারা হয় তাদেরকে কিন্তু আসলে আমরা খুব আর তো খারাপ মারতে লাগে। পারছেন, আমরা তো মারতেও পারি না। মারতে পারো না? না, ওরকম আমরা হোস্টেল থাকতে খুব মারামারি করতাম ছোটবেলাতে। হ্যাঁ, তো এরকম যার উপর রাগ টাগ থাকতো, মনে করো যে সুযোগ পাইলেই মায়ের। আমরাও মার খেয়েছি অবশ্য, মার আমরাও খেয়েছি, কিন্তু মায়েরও দিয়ে দিতাম। ঠিক আছে, এরকম অনেক ঘটনা মনে পড়ে। তো এগুলো যখন যাদের সাথে ঘটনাগুলো ঘটতো, ওর যখন একসাথে গল্প করা হয় না, তখন খুব মনে পড়ে, খুব হাসাহাসি হয়। বুঝতে পারছো? হ্যাঁ, তো যাই হোক, একসাথে থাকলে একটু মজা ফাজলামি হয়, কিন্তু এর ভিতরে কিছু কিছু থাকে ওরকম একটু স্পাই টাইপের। হ্যাঁ, ওদেরকে একদম সহ্য হয় না। তো যাই হোক, তাই বলছে টম স্পেন্ডস মাস টাইম উইথ স্কয়ার ওয়েস্টার্ন। তো যাই হোক, টম স্পেন্ডস উইথ, দেখো স্কয়ার ওয়েস্টার্ন, এটা আবার কে? অলরদিস নেইবার, অলরদির প্রতিবেশী, তাদের সাথে সে মোটামুটি সময় কাটায় স্কয়ার ওয়েস্টার্ন নামে। সিন্স দ্য স্কয়ার ইজ ইমপ্রেসড বাই টমস স্পোর্টসম্যানশিপ, মানে সে খেলাধুলা বা খুব দৌড়াদৌড়ি ভালো পারে, তাকে খুব ভালোবাসে বিধায় সে ওখানে বেশ সময় কাটায়। তার মেয়ে হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন, নাকি স্কয়ার ওয়েস্টার্নের মেয়ে, ফলস ডিপলি ইন লাভ উইথ টম। আর টমের প্রেমে পড়ে গেল, তো আরেক বিপদ। প্রেম কাহিনীতে থাকতেই হবে, জীবন মানে প্রেম, নাকি? তাই বলছে টম হ্যাজ অলরেডি বেস্টড হিজ অ্যাফেকশন, কিন্তু টম তো অলরেডি তার ভালোবাসা দিয়েছে কাকে? অন্য একজনকে, মলি সিগ্রিম নামে। মলি নামে একটা পেয়েছিলাম আমরা, কোন নভেলে বলো তো? মলি বলতে পারবা? ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে তোমরা যখন স্যার ওই যে সাইলাস মার্নার। সাইলাস মার্নারের, হ্যাঁ হ্যাঁ, তো এরকম স্মলি সিগনিম নামে দ্য পোর বাট ফিস্টি ডটার অফ ব্ল্যাক জর্জ, ওই যে ব্ল্যাক জর্জ যাকে সে হেল্প করে, তার মেয়ে। ফিস্টি মানে কি দেখুন, বলছে লাইভলি, ডিটারমাইন্ড অ্যান্ড কারেজাস, মানে খুবই উচ্ছল এরকম আর কি। হ্যাঁ, মানে বেশ লাইভ, মানে কি বলবো, যে খুবই
এটা কি বলবো, বাংলা কথা কি কি বলবো, যে খুব মানে ওপেন মাইন্ডেড, খোলামেলা এবং হচ্ছে খুব উচ্ছল প্রকৃতি, প্রাণবন্ত। 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 হ্যাঁ ওইরকম। আর উচ্ছৃঙ্খল। হ্যাঁ উশৃঙ্খল বলা যাবে না, উশৃঙ্খলতা একটু নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে তো। প্রাণবন্ত বলা যাবে। লাইভলি, ডিটারমাইন্ড এবং কারেজাস, এই তিনটা দিয়ে যেটা আমরা বুঝতে পারছি সেটাই। হ্যাঁ তো এরকম যেহেতু মেয়েটা, টম তাকে খুব ভালো লাগছে, এই জন্য মনে হয় টম তাকে হেল্প করতো নাকি, কিছু তো একটা কারণ থাকে। যাও, তাহলে হচ্ছে মলি সিগ্রিমকে সে ভালোবেসে ফেলেছে, ওদিকে আবার সে সোফিয়া ওয়েস্টার্নের বাসায় যেহেতু স্কোয়ার থাকে, ওর মেয়ে আবার একে আবার ভালোবাসছে, এটা তো একটা ঝামেলা পাই গেল। হ্যাঁ তাহলে when Molly becomes pregnant, হাই হাই কাহিনী শেষ। হ্যাঁ Molly becomes pregnant, Tom prevents Olordi from sending Molly to prison by admitting that he has fathered her child. এখন যেহেতু মলি সিগ্রাম অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে এবং বিয়ের আগে, তাহলে তো বিপদ। তাহলে কি করবে এখন, সে হচ্ছে কান্ট্রি স্কোয়ার, হ্যাঁ অলর্দি, তাহলে ও অপবাদ কে নিবে? এই জন্য টম কি করলো, অলর্দিকে বলল যে যাতে মলিকে জেলে না পাঠানো হয়, সে স্বীকার করে নিল যে সেই হচ্ছে এই ছেলের বাবা। টম অ্যাট ফার্স্ট অবলিভিয়াস টু সোফিয়াস চার্ম অ্যান্ড বিউটি, প্রথম দিকে সোফিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, কিন্তু এবার আবার দেখো বিপদে পড়ে গেছে। ফলস ডিপলি ইন লাভ উইথ হার, ওদিকে তার একজনের সাথে প্রেম হয়ে তার সন্তান হয়ে গেছে, ওদিকে আবার সোফিয়ার আবার প্রেমে পড়ে গেছে, এদিকে কি করা যাবে? অ্যান্ড বিগিনস টু রিজেন্ট হিজ টাইজ টু মলি, দেখে, এবং মলির সাথে তার যে সম্পর্ক সেটা নিয়ে সে আবার মোটামুটি একটু বিদ্বেষ করা শুরু করছে। ইয়েট হি রিমেইনস উইথ মলি আউট অফ অনার, কিন্তু সম্মানের খাতিরে সে মলির সাথে আছে। টমস কমিটমেন্ট টু মলি এন্ডস, তাহলে দেখো টম মলির প্রতি যে কমিটমেন্ট ছিল তাকে বিয়ে করা বা এরকম কিছুর, সেটাও শেষ হয়ে গেল। হোয়েন হি ডিসকভার দ্যাট শি হ্যাজ বিন হ্যাভিং অ্যাফেয়ার, হায় রে কপাল, অ্যাফেয়ারের পরে অ্যাফেয়ার। হ্যাঁ দেখো, যে আবার কি মলি আবার অ্যাফেয়ার করছে কার সাথে, দেখো, হি ডিসকভার দ্যাট শি হ্যাজ বিন হ্যাভিং অ্যাফেয়ার্স হুইচ মিনস টম ইজ নট দ্য ফাদার অফ আর চাইল্ড। তার মানে টমের সাথে তার সম্পর্ক হলেও আসলে টম তার বাবা না, বুঝতে পেরেছো? সেটা যখন ডিসকভার করে ফেললো, অ্যান্ড ফ্রিজ হিম টু কনফেস হিজ ফিলিং টু সোফিয়া, আর যখন সে বুঝতে পারলো তখনই কি করলো, সে সোফিয়াকে এবার তখন তার বলেই দিল কথা, ঠিক অনেকটা ওই সেই সাইলাস মার্নারের মতোই, ঠিক আছে? যখন মলি মারা গেল তখনই সে তার আরেকজনের যে নায়িকা ছিল তার কথা সে করলো, তাই না? তো এখানে সেটা বলা হচ্ছে, দেখো তাহলে টম ইজ নট দ্য ফাদার অফ আর চাইল্ড, তার মানে টমের রিলেশনশিপে ওই সন্তানটা হয়নি। তো ভালো কথা, কি প্যাঁচটা বোঝা গেছে কোথায় কি হয়েছে এখানে সম্পর্ক তো? রেস্টোরেশন পেস। একটু ক্যারেক্টারগুলো খেয়াল রেখো। অলর্দি ফলস গ্রেভলি ইল, এদিকে অলর্দি তো অসুস্থ হয়ে পড়ছে, অ্যান্ড সামন্স হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু বি নিয়ার হিম, হয়তো মারাঠারা যাবেন, এই জন্য তুমি সবাইকে ডেকে আনলেন। হি রিডস আউট হিজ উইল, সে উইল পড়ে শোনালো, হুই স্টেটস দ্যাট ব্লিফিল উইল ইনহেরিট মোস্ট অফ হিজ স্টেট, তাহলে ব্লিফিলকে অধিকাংশ দিবে, অলদো টম ইজ অলসো প্রোভাইডেড ফর, কিন্তু টমকেও কিছু দেওয়া হয়েছে। থকাম অ্যান্ড স্কয়ার, তার যে টিচার, হ্যাঁ, আর আপসেট, তারা তো হতাশ, কেন দিল? অ্যান্ড দে আর ইচ প্রমিস অনলি 1,000 pounds, কারণ তাদেরকে 1,000 pound করে দেওয়া হয়েছে, ঠিক আছে তো, যেহেতু টিচার হিসাবে। টম এক্সপিরিয়েন্সেস গ্রেট ইমোশন অ্যাট অলর্দিস ইলনেস অ্যান্ড বেয়ারলি লিভস হিজ বেড সাইড, যতদিন অলর্দি অসুস্থ ছিল সে তার বেড সাইড ছাড়েনি, তার পাশেই ছিল। আ লয়ার নেম ডাউলিং অ্যারাইভস অ্যান্ড অ্যানাউন্সেস দ্য সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেথ অফ ব্রিজেট অলর্দি, ওদিকে ব্রিজেট অলর্দি হঠাৎ করে মারা গেছে। হ্যাঁ একজন লয়ার এসে বললো, তার নাম কি, ডাউলিং, সে বললো যে ওদিকে ব্রিজেটও মারা গেছে। When the doctor announces that Olordi will not die, Tom rejoices and gets drunk on, দেখো এবার এদিকে ডাক্তার আবার অ্যানাউন্স করলো কি, যে অলর্দি সুস্থ হয়ে গেছে, মরবে না এত সহজে। তখন টম তো মোটামুটি খুব খুশি, হ্যাঁ, যে অলর্দি মরছে না, যাকে সে আপাতত বাবা বলে মনে করতেছে নাকি, বা তার প্রতিপালক। অ্যান্ড গেটস ড্রাঙ্ক অন বোথ জয় অ্যান্ড অ্যালকোহল, হ্যাঁ দেখো, হ্যাঁ মোটামুটি আনন্দে নেশা করে না, সে নেশা করে ফেললো। এই নেশার ভেতরে কি করলো, ব্লিফিল কলস টম আ বাস্টার্ড, যেই বাস্টার্ড বলেছে, টম রেটালেটস বাই হিটিং হিম, দিল মায়ের তাকে, টম তাকে দিল একটু মেরে। টম আফটার সুয়েরিং ইটারনাল কনস্ট্যান্স টু সোফিয়া এনকাউন্টার্স মলি বাই চান্স অ্যান্ড মেক্স লাভ টু হার, এদিকে কি হচ্ছে, টম আফটার সুয়েরিং ইটারনাল কনস্ট্যান্স টু সোফিয়া, এদিকে সোফিয়াকে তো সে ইয়া দিয়ে দিচ্ছে, প্রতিজ্ঞা করেছে যে তোমার প্রতি আমি কনস্ট্যান্স থাকবো ইটারনালি, কিন্তু হঠাৎ করে মলির সাথে তার দেখা, অ্যান্ড মেক্স লাভ টু হার, আবার মলির সাথে দেখা হয়ে মলির সাথে আবার প্রেম করছে। একটা
মানে অদ্ভুত চরিত্র, ঠিক আছে তো এই টম জোন্স। হ্যাঁ, যদিও আমরা ছোট ছোট করে পড়তেছি তো হঠাৎ হঠাৎ করে এই কাহিনীগুলোর মধ্যে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এত তাড়াতাড়ি হয়নি। টেক্সটটা পড়েছো সবাই, মানে যারা যারা পড়েছো বা সামারি যেটা পড়েছো, এগুলো কি খুব তাড়াতাড়ি হয়েছে, এক দুই দিনের ভিতরে হয়েছে এরকম কিছু? না স্যার, না না স্যার, স্যার। অনেক। হ্যাঁ, এই জন্য বলছি যে সামারি পড়তে গেলে ইয়াগুলো একটু ভুল চলে আসে। তো যাই হোক, একটু তোমরা ডিটেল সামারিটা আসলে নিজ দায়িত্বে পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা যে কখন কোথায় আসলে কতদিন পর দেখা হচ্ছে, কিভাবে দেখা হচ্ছে, কি করছে না করছে। তাহলে শুধু এখানে যে বেসিক প্লটটা এখানে সেটা দেখানো হয়েছে, তার যে মানে কি বলবো, তার যে খামখেয়ালিপূর্ণ ভাবটা, হ্যাঁ, তার যে আচরণগত ব্যাপারটা এবং তার যে ইনকনসিস্টেন্সি ইন রিলেশনশিপ, এগুলো কিন্তু এখানে একটু দেখানো হয়েছে মাত্র, তাছাড়া কিছু না। কিন্তু কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের ব্যাপার। তাহলে অলর্দি, ব্রিজেট অলর্দি, ব্লিফিল, ক্যাপ্টেন ব্লিফিল, ব্লিফিল, টম জোন্স, তাই তো, ব্ল্যাক জর্জ, এর নামগুলো একটু খেয়াল রাখো। তারপরে ওয়েস্টার্ন, কি কি ওয়েস্টার্ন যেন নাম ছিল, স্কোয়ার ওয়েস্টার্ন নাকি, ওয়েস্টার্ন। সোফিয়া ওয়েস্টার্ন বাবা মেয়ে, মলি সিগ্রিম যে হচ্ছে ব্ল্যাক জর্জের মেয়ে, তারপর হচ্ছে তার সন্তান হওয়া, কার সাথে কি হচ্ছে এগুলো একটু খেয়াল রাখো। মিসেস ওয়েস্টার্ন, দ্য আর্ন উইথ হুম সোফিয়া ওয়েন্ট স্পেন্ট মাস অফ আর ইউথ। তাহলে মিসেস ওয়েস্টার্ন, যার সাথে সোফিয়া অনেকদিন সময় কাটিয়েছে, কামস টু স্টে অ্যাট হার ব্রাদার্স হাউস। তাহলে মিসেস ওয়েস্টার্ন হচ্ছে সোফিয়া ওয়েস্টার্নের কি বলো তো, ফুফু নাকি, বাহু। ফুফু, হ্যাঁ। আর যেহেতু স্কোয়ার ওয়েস্টার্ন হচ্ছে সোফিয়ার বাবা, আর মিসেস ওয়েস্টার্নের ভাই হচ্ছে স্কোয়ার ওয়েস্টার্ন, অতএব তার মানে ভাইয়ের বাড়িতে থাকতে আসলো। শি অ্যান্ড দ্য স্কোয়ার ফাইট কনসিস্টেন্টলি, কিন্তু দুইজনের মধ্যে সবসময় ঝগড়া হচ্ছে, তাই তো, মিসেস ওয়েস্টার্ন এবং স্কোয়ার ওয়েস্টার্নের মধ্যে। বাট দে ইউনাইট ওভার মিসেস ওয়েস্টার্ন প্ল্যান টু ম্যারি সোফিয়া টু ব্লিফিল। কিন্তু যাই হোক, তাদের ইউনাইট হলো একটা বিষয়ে, দে ইউনাইট ওভার মিসেস ওয়েস্টার্ন প্ল্যান। মিসেস ওয়েস্টার্ন এসে প্ল্যান করেছে যে কিভাবে সোফিয়াকে ওই ব্লিফিলের সাথে বিয়ে দেওয়া যায়। ব্লিফিলকে মনে আছে তো? জি স্যার। জি স্যার। জি স্যার। কে সে? স্যার ব্রিজেট অলর্দির ছেলে। ব্রিজেট অলরদির ছেলে। মিসেস ওয়েস্টার্ন প্রমিসেস নট টু রিভিল সোফিয়াস লাভ ফর টম। এটা প্রকাশ করা যায় না যে সোফিয়া অলরেডি টমকে ভালোবাসে, এটা প্রকাশ করা যায় অ্যাজ লং অ্যাজ সোফিয়া সাবমিটস টু রিসিভিং ব্লিফিল অ্যাজ আ শুটার। শুটার মানে বুঝো তো? শুটার মানে কি বলো? ভুলে গেছো? দ্য মার্চেন্ট অফ ভেনিস পড়েছিল, শুটারের কথা ভুলে গেছো? হ্যাঁ, যারা হচ্ছে কি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাই না, তাদেরকে শুটার বলা হয়। প্রেমের বা বিয়ের প্রস্তাব যারা নিয়ে আসে তাদের বলা হয় কি, শুটার। দেখো, দেখো, a man who pursues a relationship with a particular woman with a view to marriage, pursue a relationship, প্রত্যাশা করে, চাই, একটা রিলেশনশিপ চাই বিয়ে করার উদ্দেশ্যে, তাকে বলা হয় সুইটার। সুইটার, যাও, তাই বলছে। তাহলে ব্লিফিল দাস বিগিনস হিজ কোর্টশিপ অফ সোফিয়া, সোফিয়ার সাথে অলরেডি সে প্রেম করা শুরু করে দিয়েছে। যে কোর্টশিপ মানে কি সেটা তো বললামই। অ্যান্ড ব্র্যাগস, এবং খুব গর্ব করে বলে এবার তো শুরু করলো, সো মাচ অ্যাবাউট হিজ প্রোগ্রেস দ্যাট অলরেডি বিলিভস দ্যাট সোফিয়া মাস্ট লাভ ব্লিফিল। হ্যাঁ, এবং সে লোক মুখে বলে বেড়াতে লাগলো, এবং এতে অলরেডি বিশ্বাস করে নিল যে সোফিয়া মনে হয় আসলেই ব্লিফিলকে ভালোবাসে। তাহলে ব্লিফিল সোফিয়াকে ভালোবাসে, কিন্তু সোফিয়া ব্লিফিলকে ভালোবাসে কিনা সেটা বড় কথা না। তাহলে দেখো, সোফিয়া হাউএভার স্ট্রংলি অপোজেস দ্য প্রপোজাল, কিন্তু সোফিয়া তো ভালোবাসে না, কিন্তু ব্লিফিল বলে বেড়ায়। অ্যান্ড স্কোয়ার ওয়েস্টার্ন গ্রোজ ভায়োলেন্ট উইথ হার, কিন্তু মেয়ে তো রেগে গেছে, বাবা রেগে গেছে যে মেয়ে কেন চায় না, কারণ অত সম্পত্তির মালিক হতে পারবে। ব্লিফিল টেলস অলরেডি দ্যাট টম ইজ আ রাস্কেল হু cavorted drunkenly about the house and অলরেডি vanishes from the county, দিল বার করে। হ্যাঁ, দেখো বলছে কি, টম ইজ আ রাস্কেল হু cavorted, ক্যাভর্ট বুঝো? হু ইজ, হোয়াট ইজ cavorted? ক্যাভর্ট কি? দেখো, ওই যে মাতালি ভাবে নাচা গানা করে বেড়ানো। হ্যাঁ, দেখো, জাম্প অ্যান্ড ডান্স অ্যারাউন্ড এক্সাইটেডলি, ঠিক আছে তো, মানে মাতাল
মাতালের মতো করে লাফালাফি হইচই করে বেড়ানো। তাই বলছে তাহলে স্কয়ার গ্রোথ ফাইনালি থার্টি গেল, এদিকে টম কি করছে, ব্লিফিল ওর দিকে গিয়ে বলেছে যে ব্লিফিল সবসময় এরকম গোয়েন্দাগিরি করে বেড়াই, যে টম নেশা টেশা করে বাড়ি পুরো মাতাল করে ফেলেছে। অ্যান্ড অল অফ দি ভ্যানিশেস টম ফ্রম দ্য কাউন্টি। কাউন্টি কি বলো, হোয়াট ইজ কাউন্টি? একটা নির্দিষ্ট টেরিটরি বা এলাকা, তাই তো, যেখানে সে প্রধান হিসেবে কাজ করে। দেখো টেরিটোরিয়াল ডিভিশন অফ সাম কাউন্টিজ মানে কান্ট্রিজ ফর্মিং দ্য চিফ ইউনিট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু স্কয়ার যেহেতু বলা হচ্ছে। তাহলে সে একজন জেন্টলম্যান এবং তার একটা বিশাল স্টেট আছে এবং সে একটা এলাকায় দেখাশোনার ভার নিয়েছে। হ্যাঁ, সেই হিসাবে ওকে বলা হয় কাউন্টি। যে এলাকাটুকু সে দেখাভাল করবে সেটা হচ্ছে কাউন্টি। তা সে কাউন্টি থেকে তাকে বের করে দিল। টম ডাজ নট ওয়ান্ট টু লিভ সোফিয়া, কিন্তু টম তো চায় না, বাট ডিসাইডেড দ্যাট হি মাস্ট ফলো দ্য অনারেবল পাথ। কিন্তু যেহেতু তার প্রতিপালক তাকে বের করে দিয়েছে, তাকে তো একটু এখানে কথাগুলো মানতেই হবে। হ্যাঁ, যদিও সে সোফিয়াকে ছেড়ে দিতে চাচ্ছে না। সবাই কি আছো লাইনে? আমাকে ধরতে পারছো? জি স্যার। জি স্যার। টম বিগিনস টু ওয়ান্ডার অ্যাবাউট দ্য কান্ট্রি সাইড। কি করবে? সে এলাকায় সব ঘুরে বেড়াতে থাকলো। ইন ব্রিস্টল হি হ্যাপেন্স টু মিট আপ উইথ পার্ট্রিজ। মনে আছে পার্ট্রিজকে? স্যার স্কুল টিচার পার্ট্রিজকে ছিল যাকে টমের বাবা বলা হয়েছিল। হ্যাঁ, এই যে প্রভার্টি স্ট্রাইকেন, তাই তো? হ্যাঁ, এই যে দেখো প্রভার্টি স্ট্রাইকেন পার্ট্রিজ টিউটর। হ্যাঁ, দেখো হার টিউটর, কার টিউটর? জেনি জোনসের টিউটর। হ্যাঁ, দেখো জেনি জোনস অ্যান্ড হার টিউটর, মানে টিউটর পড়াতে পড়াতে তার সাথে প্রেম করে হচ্ছে তার সেই পার্টিজের সাথে তার দেখা। তাই বলছে হুম, দেখো হু বিকামস হিজ লয়াল সার্ভেন্ট, যে পার্টি শেষ পর্যন্ত টমের খুব ক্লোজ হয়ে গেল। টম অলসো রেস্কিউস মিসেস ওয়াটার্স। দেখো নাম শোনো, হ্যাঁ, মিসেস ওয়াটার্স ফ্রম বিং রোবড। ওদিকে ঘুরতে ঘুরতে সে একদিন মিসেস ওয়াটার নামে এক ব্যক্তির কি করলো, টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছিল, তাকে যা রেস্কিউ করলো। অ্যান্ড দে বিগ্যান অ্যান অ্যাফেয়ার এট আ লোকাল ইন, এবং তার সাথে আবার সম্পর্ক হয়ে গেল। দেখো চিন্তা করো, তাহলে টমের সাথে কয়জনের সাথে সম্পর্ক হলো? টোটাল 3 জন। মিসেস ওয়াটার্স। ওকে। সোফিয়া হু হ্যাজ রান অ্যাওয়ে ফ্রম স্কয়ার ওয়েস্টার্ন স্টেট। অন্যদিকে সোফিয়া পালিয়ে এসেছে, হ্যাঁ, রান অ্যাওয়ে ফ্রম স্কয়ার ওয়েস্টার্ন স্টেট টু অ্যাভয়েড ম্যারিং ব্লিফিল। ব্লিফিলকে বিয়ে করবে না সে বলে পালিয়ে আসছে। স্টপস অ্যাট দিস ইন অ্যান্ড ডিসকভার দ্যাট টম ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ মিসেস ওয়াটার্স। ইন মানে একটা হোটেল বা সরাইখানা, সেখানে এসে দেখে যে মিসেস ওয়াটারের সাথে টমের একটা সম্পর্ক। স্যার একটু নিতে চাইলাম, বলো। বলছি একটু লিভ নিতে চাইলাম স্যার। যাও, সমস্যা নেই। ওকে। She ঠিক আছে, leaves her ধন্যবাদ। muff in Tom's bed so that he knows she has been there. হ্যাঁ, মাপ মানে ওই যে একটু ইয়া টাইপের, যে চাদর টাইপের, ঠিক আছে তো, সেটা সে রেখে গেল। মানে সে টমকে বুঝতে দেয়নি যে সে দেখে ফেলেছে সরাসরি, কিন্তু সে একটা জিনিস রেখে গেছে, তাতে টম বুঝতে পারে যে সোফিয়া এখানে এসেছিল। When Tom finds the muff, he frantically set out in pursuit of Sophia. The Irishman Fitzpatrick arrives at the inn searching for his wife. দেখো এই যে মিসেস ওয়াটার আবার একজনের ওয়াইফ। হ্যাঁ, ওয়েস্টার্ন অ্যারাইভ সার্চিং ফর সোফিয়া। ওদিকে ওয়েস্টার্ন চলে এসেছে সোফিয়াকে খোঁজার জন্য, এদিকে ফিটজপ্যাট্রিক এসেছে তার ওয়াইফকে খোঁজার জন্য, আর ওদিকে টম চলে গেছে কোথায়? সোফিয়াকে খোঁজার জন্য। আচ্ছা, তো যাই হোক, বলছে অন দ্য ওয়ে টু লন্ডন সোফিয়া রাইডস উইথ হার। দেখো সোফিয়া রাইডস উইথ হার কাজিন হ্যারিয়েট। হ্যাঁ, দেখো হু ইজ অলসো ফিটজপ্যাট্রিকস ওয়াইফ। এ দেখো সে আবার ফিটজপ্যাট্রিকের ওয়াইফ। ইন লন্ডন সোফিয়া স্টেইজ উইথ আ রিলেটিভ লেডি বেলাস্টন। এদিকে আবার লন্ডনে সোফিয়া উঠছে কোথায় এসে? তার লেডি রিলেটিভ লেডি বেলাস্টনের কাছে উঠেছে। টম অ্যান্ড প্যাট্রিস অ্যারাইভস ইন লন্ডন সুন আফটার। সোফিয়াকে খোঁজার জন্য তারা লন্ডনে পৌঁছে গেছে। অ্যান্ড দে স্টে ইন দ্য হাউস অফ মিসেস মিলার অ্যান্ড হার ডটার্স, ওয়ান অফ হুম ইজ নেম ন্যান্সি। হ্যাঁ, তারা উঠছে কার বাড়িতে? ওই মিসেস মিলার নামে একজনের বাড়িতে উঠছে এবং তার ডটার আছে আর কি, ওয়ান অফ হুম ইজ নেম ন্যান্সি। তাহলে মিসেস মিলারের কয়েকজন হয়তো মেয়ে আছে, তার ভিতরে একজন নাম হচ্ছে ন্যান্সি, সেও তাদের সাথে আছে। আ ইয়ং জেন্টলম্যান কল্ড নাইটিঙ্গেল। আবার একজন নাইটিঙ্গেল আবার কারো নাম। হ্যাঁ, দেখো এক ইয়ং জেন্টলম্যান অলসো ইনহিবিটস দ্য হাউস, সেই বাড়িতে থাকে। টম সুন রিয়েলাইজেস দ্যাট হি আর ন্যান্সি আর ইন লাভ। টম বুঝতে পেরেছে কে কে প্রেমে পড়েছে বলো তো, ন্যান্সি আর কে?
Nightingale. Nightingale. ন্যান্সি ফলস প্রেগনেন্ট অ্যান্ড টম কনভিন্সেস নাইটেঙ্গেল টু ম্যারি হার, থেকে বিয়ে করার জন্য বলছে। লেডি বেলাস্টন অ্যান্ড টম বিগিনস অ্যান অ্যাফেয়ার। ওদিকে লেডি বেলাস্টন, তাদের মধ্যে আবার অ্যাফেয়ার হয়েছে। লেডি বেলাস্টন কে? ওই যে সোফিয়া যার সাথে আছে, হ্যাঁ, যে রিলেটিভের। আরে মাইলো, হ্যাঁ। অল দ্য টম প্রাইভেটলি কন্টিনিউস টু পার্সু সোফিয়া। গোপনে গোপনে সে সোফিয়াকে খুঁজতেছে, কিন্তু সে আবার অ্যাফেয়ার করছে কার সাথে? লেডি বেলাস্টনের সাথে, হ্যাঁ। এই হচ্ছে হিস্ট্রি নাকি টম জনসের, হ্যাঁ। When he and Sophia reconciled, Tom breaks off the relationship with Lady Bellaston by sending her a marriage proposal that scares her away, হ্যাঁ। মানে যখন সোফিয়া এবং টম রিকনসাইল করে ফেলেছে, মোটামুটি একটা চুক্তিতে এসে গেছে, তখন টম জোন্স লেডি বেলাস্টনকে ম্যারিজ প্রপোজাল পাঠিয়েছে যাতে রিলেশনশিপটা কেটে যায়, ঠিক আছে। তাই বলছে যে বাই সেন্ডিং হার আ ম্যারিজ প্রপোজাল দ্যাট স্কেয়ারস হার অ্যাওয়ে, হ্যাঁ। তাতে কি সেই বিয়ের প্রস্তাব পেয়ে বেলাস্টন পালিয়েছে, হ্যাঁ, ভয় পেয়ে গেছে আর কি, পালিয়েছে। ইয়েট লেডি বেলাস্টন ইজ স্টিল ডিটারমাইন্ড নট টু অ্যালাউ সোফিয়া অ্যান্ড টমস লাভ টু ফ্লারিশ। কিন্তু বেলাস্টন চাচ্ছে না ঈর্ষান্বিত হয়ে যে সোফিয়া এবং টমের ভালোবাসাটা বাস্তবায়ন হোক। শি এনকারেজেস অ্যানাদার ইয়ং ম্যান নেমড লর্ড, দেখো, ফেলামার টু রেপ সোফিয়া। সে আবার ভিলেনি করে, হ্যাঁ। লেডি বেলাস্টন ভিলেনি করে আর এক ম্যানকে পাঠিয়ে দেয় লর্ড ফেলামার নামে, হ্যাঁ, যাতে সে মোটামুটি ফিজিক্যালি অ্যাসাল্ট করে সোফিয়াকে। এই হচ্ছে ভিলেন লেগে গেছে। এতদিন পর তো, এতক্ষণ পর্যন্ত অনেকগুলো ক্যারেক্টার পাইলা, হ্যাঁ। নভেল বিশাল, তো বিশাল ক্যারেক্টার। কি বুঝতে পারতেছো তো? মাথা খারাপ হয়ে জানো জানো। স্যার এগুলো মনে রাখা তো দুষ্কর। স্যার কে কার সাথে কখন সম্পর্ক হচ্ছে বোঝাই যাচ্ছে না। দুই তিনবার পরে বুঝতে হবে যে কার সাথে কি। তাহলে এখন আমাকে বলো, আপাতত টমের রিলেশনশিপ কয়জনের সাথে হয়েছে টোটাল? হ্যাঁ, 5 জন স্যার। 4 জন। 5 জন। 5 জন। 5 জন। তাহলে প্রথম থেকে একটা নামগুলো বলো দেখি শুনি। সোফিয়া, মলি। সোফিয়া। আচ্ছা, একজন বলো। কে বলবে? হাত তোলো দেখি, কে বলতে পারে? হাত তোলো। আচ্ছা, সঞ্জিদা বলো। আচ্ছা, সঞ্জিদাই বলো, তুমি তো শুরুতে বলছিলা। হ্যাঁ, তার সোফিয়া, তারপরে হচ্ছে মলি, তারপরে ওখান থেকে যখন বের হয়ে যায়, বের করে দেয়, তখন গিয়ে রিলেশনে যায় আরেকজন লেডির সাথে, ওনার নামটা ভুলে গেছি। মিসেস ওয়াটার্স, ভুলে গেছো? মিসেস ওয়াটার্স। হ্যাঁ। তারপরে হচ্ছে সোফিয়া যার কাছে আশ্রয় নিছে, তার সাথে। নাম কি? লেডি বেলাস্টন। লেডি বেলাস্টন। হ্যাঁ। আর কে? 5 জন বললা, কে কে? স্যার আমি 4 জন বলছি। 4 জন বলছো? আচ্ছা। এই জন্য রোগ বলা হচ্ছে, কে বুঝতে পারছো? রোগ বুঝো তো? রোগ মানে কি? দুষ্ট লোক। আমাদের কি হিরো আসলে এটা কি ইয়ার মতো লাগছে না, ডন জনের মতো? বলো তো। স্যার জন জন তো একজনের সাথেই প্রেম করছিল। ডন জন পার করে দিয়েছে নাকি? জি স্যার। হ্যাঁ, দেখো এই যে রগ বলতে আর রাফ হয়ে গেল। এটা ওয়ে অফ দা ওয়ার্ল্ডের মিরাবেলের মতো লাগছে। হ্যাঁ, কার সাথে কি নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি কি করলাম, বানানটা তাই ভুল লিখেছি। ROGUE। রোগ, a person whose behavior one disapproves but who is nonetheless likable and attractive। অদ্ভুত ধরনের মানুষ, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে? সুন আফটার স্কয়ার ওয়েস্টার্ন, মিসেস ওয়েস্টার্ন, ব্লিফিল এন্ড অলরেডি দি অ্যারাইভ ইন লন্ডন। দেখি সবাই লন্ডনে চলে আসছে, কারণ সোফিয়া অলরেডি লন্ডনে আছে, টমও লন্ডনে আছে, তাই তো। তো এখন যেহেতু ব্লিফিল, ওদিকে ওয়েস্টার্ন, মিসেস ওয়েস্টার্ন আসতেছে, স্কয়ার ওয়েস্টার্ন আসতেছে সোফিয়াকে খোঁজার জন্য, তো সবাই মিলে লন্ডনে পৌঁছায় গেল। অ্যান্ড স্কয়ার ওয়েস্টার্ন লকস সোফিয়া ইন হার বেডরুম। ধরে নিয়ে, ওয়েস্টার্ন হচ্ছে বাংলা সিনেমার মতো, ঠিক আছে তো। সোফিয়াকে বেডরুমে আটকে রাখলো। মিস্টার ফিসপ্যাট্রিক থিংস টম ইজ হিজ ওয়াইফস লাভার। দেখো, এই যে তার ওয়াইফস এর লাভার, হ্যাঁ। কার? মিসেস ওয়াটার্স নাকি?
অ্যান্ড বিগিন আ ডুয়েল উইথ টম, টমের সাথে একটু মারামারিও করলো আর কি, হ্যাঁ, ডুয়েল মানে মারামারি করে নাকি। ইন ডিফেন্ডিং হিমসেলফ টম স্ট্যাপস ফিজপ্যাট্রিক উইথ দ্য শোর্ড অ্যান্ড ইজ থ্রোন ইনটু জেল। এখন নিজেকে তো রক্ষা করতে হবে তাই না, রক্ষা করতে গিয়ে সে ফিজপ্যাট্রিককে আঘাত করলো শোর্ড দিয়ে, আর বেচারাকে জেলে পাঠানো হলো, কি করা যাবে। তারপর হচ্ছে প্যাট পার্ট্রিজ ভিজিট টম ইন জেল উইথ দ্য গাসলি নিউজ দ্যাট মিসেস ওয়েস্টার্ন ইজ জেনি জোনস। হ্যাঁ, খেয়াল করো তো এবার, মিসেস ওয়াটার্স কে? এই মিসেস ওয়াটার্সই হচ্ছে জেনি জোনস, ওই জেনি জোনস, যাকে কি করা হয়েছে, টমের মা হিসেবে। টমের মা। হ্যাঁ, মা হিসাবে দেখানো হয়েছে তাই না, প্রথমে দেখানো হয়েছিল যে পালিয়ে এসেছিল। চিন্তা করো কি ঘটনা তাহলে। মিসেস সত্যি সত্যি মা হলে তো আজকে খবর ছিল। হ্যাঁ, তাহলে টমস মাদার দেখে যে, হ্যাঁ, টমস মাদার। মিসেস ওয়াটার্স meets with Olordi and explain that Fitzpatrick is still alive and he has admitted to initiating the duel. সে প্রকাশ করে দিচ্ছে মিসেস ওয়াটার গিয়ে, যে আসলে অলরদিকে গিয়ে বলে দিয়েছে যে ফিজপ্যাট্রিক জীবিত আছে এবং এই মারামারিতে সেই শুরু করেছে। She also tells Olordi that a lawyer acting on behalf of an unnamed gentleman tried to persuade her to conspire against Tom. এবং মিসেস ওয়াটার্সকে নাকি এসে বলেছে যে টমের বিরুদ্ধে যেন ষড়যন্ত্র করা হয়। কারো নিশ্চয় প্ররোচনা আছে এর ভিতরে। এর ভিতরে কে প্ররোচনা করতে পারে বলো? এ নিশ্চয়ই লেডি বিলাস্টন। ব্লিফিল। হ্যাঁ, ও তো মেয়ে, এটা হচ্ছে আননেম জেন্টলম্যান। হ্যাঁ, আননেম জেন্টলম্যান। তারপর হচ্ছে Olordi realizes that Blifil is this very gentleman and he decided never to speak to him again. এবং Olordi রেগে গেছে ব্লিফিলের উপরে, যে বেড়া তো খুব খারাপ। Tom however takes pity on Blifil and provides him with an annuity. Annuity মানে বুঝো তো? annuity মানে একটা নির্দিষ্ট টাকা, হ্যাঁ, বাৎসরিক। দেখো, fixed sum of money paid to someone each year typically for the rest of their life. annuity, যেহেতু তাকে সব বাতিল করে দিয়েছে, তাকে সম্পত্তি দেয়নি, তো যাও। মিসেস ওয়াটার্স অলসো রিভিলস দ্যাট টমস মাদার ওয়াজ, এইবার একটু খেয়াল করো, শেষ পর্যন্ত কি প্রকাশ পেয়ে গেল কি, যে আসলে তার মা মিসেস ওয়াটার নয়, কে? টমস মাদার ওয়াজ ব্রিজেট অলরদি। ওই ব্রিজেট অলরদি। তাহলে ব্রিফিল হচ্ছে কি তার ছোট ভাই নাকি? জি স্যার। স্কয়ার সেন্ডস Olordi a letter explaining that Tom's conduct during Olordi's illness was honorable and compassionate. যে টম এই সময় ভালো আচরণ করেছে তার অসুস্থতার সময়। Tom is released from jail and he and Olordi are reunited as nephew and uncle. তাহলে এখন Olordiর তাহলে কি সম্পর্ক হবে তার, বলো? চাচা হবে না, মামা। মামা হবে। মামা হবে। Mrs. Miller explained to Sophia the reasons for Tom's marriage proposal to Lady Velaston. ওদিকে মিসেস মিলার explained to Sophia the reasons for Tom's marriage proposal to Lady Velaston and Sophia is satisfied. Now that Tom is Olordi's heir, Squire Weston eagerly encourages the marriage between Tom and Sophia. মানে সোফিয়া কেন পাঠিয়েছিল সেটা বলে দিয়েছে মিসেস মিলার, এই কারণে মানে যাদের বিয়েটা ভেঙে যায়। তো পরে সোফিয়া বুঝেছে। শেষ পর্যন্ত হলো কি, স্কয়ার ওয়েস্টার্ন ইগারলি এনকারেজেস দ্য ম্যারেজ বিটুইন টম অ্যান্ড সোফিয়া। সোফিয়া চ্যাস্টাইজ টম ফর হিজ ল্যাক অফ চ্যাস্টিটি, যে তুমি তো বাজে লোক, এতগুলো সম্পর্ক করেছো, বাট অ্যাগ্রিজ টু ম্যারি হিম। দে লিভ হ্যাপিলি অন ওয়েস্টার্নস স্টেট উইথ 2 children অ্যান্ড শাওয়ার এভরি ওয়ান অ্যারাউন্ড দেম উইথ কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি। এই হলো তাদের মোটামুটি একটা ব্রিফ সামারি, বুঝতে পেরেছো? প্লট। তো এখান থেকে আর কি বা বোঝা যাবে, হয়তো প্লটটুকু আমরা বুঝতে পারলাম, মেন ক্যারেক্টারের কথাগুলো আমরা পাইলাম, তাই না? জি স্যার। তাছাড়া এখানে মোটামুটি ডিটেল যেটা অ্যানালাইসিস, চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস, এগুলো পড়লে হয়তো বা আরও কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা সহ এগুলো জানা যাবে। বিশেষ করে প্রথম 2 ও তো চ্যাপ্টারগুলো মানে ইয়াগুলো ছোট ছোট, তাই না? ওর যে চ্যাপ্টারগুলো আছে খুবই ছোট ছোট, কিন্তু অনেক। তারপরে তো এই নোবেলটা পড়তে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, বাকি তিনটাতে যেরকম একটা ইন্টারেস্ট ছিল, একটা বড় আর কাহিনীগুলো মানে কি বলবো, অনেক বেশি ডেসক্রিপটিভ করা, হ্যাঁ, এবং অনেক বর্ণনা করা, এটা হচ্ছে সমস্যা। তার থেকে আমাদের গালিভার ট্রাভেলস আর রবিনসন ক্রুসো ভালো ছিল, ক্যারেক্টারস কম ছিল, কাহিনী একটা ছিল, ভালো লাগছিল নাকি পড়তে। ওকে, তো
তো যাই হোক, এগুলো অনেক ভালো লাগছিল। তো সবগুলো যেহেতু একই রকম না, সবগুলো আবার ভালো লাগার ভিতরে না, আর ভিতরে এদের সামাজিক যে অবস্থানগুলো তুলে ধরা, তাই তো। এবং বিশেষ করে আমি এখন যে বিষয়গুলো একটু কথা বলবো সেগুলো একটু খেয়াল করো। তাহলে এখানে আমাদের যে হিরো, এই হিরো হচ্ছে ডন জুয়ানকেও পার করে গেছে নাকি? হ্যাঁ। জি স্যার। তো এই জাতীয় যে গল্পগুলো আছে এখানে বিশেষ করে এই যে হেনরি ফিল্ডিং তো লিখেছেন এটা, তাই না? হেনরি ফিল্ডিং এর বিশেষ যে রাইটিং, নভেলের যে রাইটিং, সেগুলোকে বলা হয় পিকারেস্ক নভেল। কি বলা হয়? পিকারেস্ক। হ্যাঁ, দেখো এখানে আমি দিয়েছি কিনা, ওটা নিচে কি দিয়েছি এটা আমি এগুলো বিষয়ে, নাকি শুধু সামারি দিয়েছি? শুধু স্যার একটু আগে দেখলাম তো, আপনি বলছেন পড়াবেন। এই যে কি ব্যাপার, রবিনসন ক্রুসের ভিতরে আছে এখনো? আমি কি মিস করে ফেলেছি নাকি? তাই তো, চ্যাপ্টার দ্য লাস্ট। হাই 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 হাই, তো রবিনসন ক্রুসো হয়ে আছে এই যেখানে। ওগুলো তাহলে বাদ, এগুলো এখানে কিভাবে আসলো? এই কপি পেস্ট করে বসানো হয় তো দেখা যাচ্ছে বাদ পড়ে গেছে। দেখো, টম জোন্স অ্যাজ আ পিকারেস্ক নোভেল এক্সপ্লোরিং দ্য অ্যাডভেঞ্চারস অফ রোগ হিরো। আমাদের হিরো কিন্তু এরকম আমাদের শাকিব খানের মতো না, ঠিক আছে তো? যে সিনেমাতে ভালো আর বাস্তব জীবনে কেমন, এরকম রোগ না? হ্যাঁ, টম জোন্স না? জি স্যার। হ্যাঁ, তো সেই হচ্ছে অবস্থা। এ সরাসরি ও সিনেমা নাটকে সব একই রকম। হ্যাঁ, তাহলে হচ্ছে টম জোন্স রিটেন বাই এটা। এখন এটা হচ্ছে কি, টম জোন্স ফলোস দ্য এপিসোডিক অ্যাডভেঞ্চার অফ ইটস, দেখো, এপোনিমাস প্রোটাগনিস্ট অ্যাজ হি নেভিগেটস থ্রু দ্য কমপ্লেক্সিটিস অফ 18th সেঞ্চুরি ইংলিশ সোসাইটি। তার মানে কি, এর মাধ্যম দিয়ে মোটামুটি ইংলিশ সোসাইটিকে তুলে ধরা হয়েছে, যে এরকম ইংলিশ সোসাইটিতেও এরকম প্রচুর রোগ হিরো আছে, যাদের কাজই হচ্ছে এইভাবে বিভিন্ন মেয়ের সাথে রিলেশনশিপ করা। বুঝতে পেরেছো? দেখো, দ্য পিকারেক্স ট্রেডিশন, দ্য পিকারেক্স নভেল অরিজিনেটেড। আচ্ছা, পিকারেক্স নভেল বলতে কি বোঝানো হচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি। দেখো এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, যে টিপিক্যালি ফিচার্স আ রোগ অ্যান্ড এন্টি হিরো অ্যাজ ইটস সেন্ট্রাল ক্যারেক্টার। তাহলে যে নভেলের মেইন ক্যারেক্টার হচ্ছে একটা রোগ, যাকে হিরোর বৈশিষ্ট্য দেওয়া যায় না, এবং এখানে কি থাকে, ওই হিরো বা অ্যান্টি হিরোর কি থাকে, এপিসোড থাকে, বিভিন্ন ঘটনা থাকে। The narrative is structured around a series of episodic adventure and misadventures, often involving in protagonist encounters with various social classes and setting. দেখো, কখনো ওই যে নিচের সমাজে, কারো উঁচু সমাজে, কখনো নিচের সমাজের সাথে তার লিঙ্ক। Picaresque novel are characterized by their episodic structure, satirical tone and focus on the lower classes of society. টম জোন্স অ্যাজ আ পিকারেস্ক নোভেল, তাহলে পিকারেস্ক নোভেলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম কি, এখানে থাকবে রোগ হিরো থাকবে বা অ্যান্টি হিরো, তারপর এখানে এপিসোডিক অ্যাডভেঞ্চার থাকবে, এপিসোড থাকবে বিভিন্ন, এবং এখানেও আমরা তাই দেখেছি। এবং স্যাটিরিক্যাল টোন থাকবে, কারণ সমাজের খারাপ বিষয়গুলোকে তুলে ধরার জন্য স্যাটার বিশেষ থাকবে। আর হলো ফোকাস অন দ্য লোয়ার ক্লাসেস অফ সোসাইটি। দেখো, যদি আমরা এখানে একটু দেখি একবার, হোয়াট ইজ দেখো, বলছে পিকারেস্ক নভেল ইজ অ্যান আর্লি টাইপ অফ নভেল। এখানে হচ্ছে দ্যাট ফলোস দ্য ফার্স্ট পারসন ন্যারেটিভ অফ আ রোগ অর লো বর্ন অ্যাডভেঞ্চারার, আর পিকারো থেকে আসছে, অ্যাজ দে ড্রিপ থ্রু সোসাইটি ইউজিং উইট অ্যান্ড ডিসঅনেস্টি টু সার্ভাইভ ইন আ করাপ্টেড ওয়ার্ল্ড। তাহলে করাপ্টেড ওয়ার্ল্ডে তাদেরকে টিকে থাকতে হলে এইভাবে উইট এবং ডিসঅনেস্টি দিয়ে টিকে থাকতে হবে, কারণ ভালো চরিত্র দিয়ে এই সমাজে টিকে থাকা সম্ভব না। যেমন বর্তমান সমাজে তুমি যদি খুব ভালো হও, সৎ হও, তুমি কি টিকতে পারবা? বলো, টিকতে পারবা? না স্যার। তোমাকে অন্য মানুষের মতো তোমাকে একটু ট্রিকি হতে হবে। তাহলে দিস নভেল ফিচার্স অ্যান এপিসোডিক স্ট্রাকচার, আর রিয়েলিস্টিক অ্যান্ড স্যাটিরিক্যাল টোন অ্যান্ড লিটল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্রেজেন্টিং আ সিরিজ অফ এনকাউন্টার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স রাদার দ্যান ট্রেডিশনাল প্লট। ট্রেডিশনাল প্লট আমরা মানে যেখানে যাবো সেখানে গিয়ে যা হবে সেটাই বর্ণনা। দেখো, দ্য পিকারো, দ্য প্রোটাগনিস্ট ইজ আ রোগিশ, অফেন অ্যামোরাল আউটসাইডার অফ আ লো সোশ্যাল স্ট্যান্ডিং, হু লিভস বাই দেয়ার উইটস রাদার দ্যান অনারেবল ওয়ার্ক। হ্যাঁ, তারা অনারেবল হিসাবে না, তাদের বুদ্ধি শুদ্ধি খাটিয়ে টিকে থাকার চেষ্টা করে।
First person narrative. The story is typically told from Picaro's perspective using I or we to describe their experience. Episodic structure. The story is a series of loosely connected episodes or adventures rather than a linear plot with clear beginning, middle and end. এখানে এরকম কিছু নাই। এপিসোড জাস্ট যখন যেখানে যাচ্ছে সেখানে যা ঘটতেছে তাই নিয়ে আলোচনা। রিয়েলিজম এন্ড স্যাটায়ার, এখানে যে বিষয় থাকে সেটা হচ্ছে রিয়েলিজম। The novels often have a realistic, detailed style and satirical tone, offering an ironic look at the hypocrisy and corruption of the society. Lack of character arc. এই পিকারেক্স নোবেল হিসেবে কি আসছিল তোমাদের পরীক্ষায় এর আগে? না স্যার, আগের বছরে দেখি না স্যার, খেয়াল করিনি। এই যে 2023 এসে গেছে গো, এটা দেখছো? ইভালুয়েট টম জোন্স অ্যাজ আ পিকারেক্স নোভেল। এটাই ভেবেছিলাম এখানে আমি যেগুলো পরীক্ষা আসার মতো ছিল দিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো এসে গেছে। তো যাই হোক, এরপর তোমাদের যেটা আসবে তাহলে ক্যারেক্টারাইজেশনটা বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে কনসেপ্ট অফ মোরালিটি অ্যান্ড সেক্সুয়ালিটি ইন টম জোন্স। দুইটা চলে এসেছে। একটা এসেছে টম জোন্স প্যারেন্টেজ ডিসকভারি আর পিকারেক্স নোভেল। অতএব কনসেপ্ট অফ মোরালিটি অ্যান্ড সেক্সুয়ালিটি আর হচ্ছে আর্টস অফ ক্যারেক্টারাইজেশন, এই দুটোর মধ্যে একটা নিশ্চয়ই আসবে। আচ্ছা, যাক, এটা যদি আর্ট অফ ক্যারেক্টারাইজেশন বলে তাহলে কয়টা ক্যারেক্টারকে? এখানে তো আর্ট অফ ক্যারেক্টারাইজেশন মানে শুধু ক্যারেক্টার ভিত্তিক আলোচনা করা না, তো কিভাবে তিনি তুলে ধরেছেন, কিভাবে ক্যারেক্টার তৈরি করেছেন সেটা নিয়ে আলোচনা। এমন না যে তোমাকে একটা একটা করে ক্যারেক্টার আলোচনা করতে হবে, তা না। ঠিক আছে? জি স্যার, ওই এডিসন স্টিলের যে রাইটিংটা ছিল না অফ দা ক্লাব, ওখানে দেখছি উনি ক্যারেক্টারাইজেশনের জন্য সবগুলা ক্যারেক্টারকে দিয়ে রিপ্রেজেন্ট করছে আর কি, কিভাবে উপস্থাপন করছে। না, সেটা তো আছে, তো ওদের 6 জন আছে না কয়জন আছে তাদের তো সেটা দেখাতে হবে, সেটা আলাদা বিষয়। মূল কথা হলো ক্যারেক্টারের ফিচারগুলো কোন সমাজের, সব সমাজ এনেছে কিনা এগুলো দেখাতে হবে। সেটা নিয়ে কথা না, ওটা তো আমি দিয়ে দিব উত্তর। ঠিক আছে? আচ্ছা, তো যেটা ছিলাম আমরা কোথায়? পিকারো এপিসোডিক্স রিয়েলিজম এন্ড স্যাটায়ার, ল্যাক অফ ক্যারেক্টার আর্ক, মানে প্রোটাগনিস্ট ডাজন্ট আন্ডারগো সিনেমের মোরাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, মানে কোনো ইয়া নাই। দ্য ফোকাস ইজ অন দেয়ার সার্ভাইভাল এক্সপেরিয়েন্স। তার মূল কথা হলো টিকে থাকা, তার নৈতিক নীতি নৈতিকতার পরিবর্তন খুব একটা হবে না, সে একদম ফ্ল্যাট ক্যারেক্টারের মতো থাকবে। ঠিক আছে? তো যার উদাহরণ দেখো এখানে কিছু আছে, যেমন হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, অ্যাডভেঞ্চার অফ অগ মার্চ, এটা অ্যাডভেঞ্চার দিয়েই। আর আমাদেরটা হচ্ছে কি হিস্ট্রি অফ টম জোন্স নাকি আ ফাউন্ডলিং। যেহেতু এটা এসে গেছে তাহলে এটা নিয়ে তার আমি কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে? আর অলরেডি তোমাদের এপিসোডিক স্ট্রাকচার, পিকারো, এগুলো তো এখানে তো সোশ্যাল স্যাটায়ার, রোল অফ দ্য ন্যারেটিভ বা ন্যারেটর এভাবে দেওয়া আছে। এখন যেটা আছে সেখানে তাহলে আমি দুই একটা অ্যাড করে দিব, বিশেষ করে মোরালিটি অ্যান্ড সেন্সুয়ালিটির যে ব্যাপারটা আছে ওই জায়গাটা। আচ্ছা স্যার এখানে প্রোটাগনিস্ট কে বুঝলাম না। প্রোটাগনিস্টকে বোঝনি? না স্যার। আমরা কাকে নিয়ে কথা যে বলছি? হচ্ছে এই প্রোটাগনিস্ট। আমরা কাকে নিয়ে কথা বলছি? টম কে নিয়ে। তাহলে প্রোটাগনিস্ট কে? কাকে বলবো প্রোটাগনিস্ট? অলরেডি কে? টম কে। লিফিল কে? হ্যাঁ, সোফিয়া কে? মিসেস ওয়াটার্স কে? না স্যার, টম জোন্স কে প্রোটাগনিস্ট যেভাবে সাফার করে, টম হ্যাঙ্ক সেভাবে একটু বেশি সাফার করে। বোঝনি তাই আমি বললাম যে হঠাৎ করে বললো যে বুঝি নাই প্রোটাগনিস্ট কে। কিন্তু স্যার এর মধ্যে মানে ক্যারেক্টার গুলা কেমন কেমন লাগছে তাই বললাম। কেমন কেমন লাগুক, আমরা কথা বলছি কাকে নিয়ে? ক্যারেক্টার নিয়ে তো সমস্যা নেই। যে টম জোন্স যে এখানকার প্রোটাগনিস্ট, এটা বুঝতে কি আমাদের অসুবিধা হলো যে এতগুলো ক্যারেক্টার বলেই? 100টা ক্যারেক্টার আসলেও তো আমার বোঝার তো কোনো সমস্যা না যে এখানে টমকে নিয়ে কথা হচ্ছে। সবগুলো রিলেশনশিপ কাকে দিয়ে দেখাচ্ছি আমরা বলো? টম জোন্স কে নিয়ে। টমকে নিয়ে। তাহলে এখানে তোমার বুঝতে কেমন করে সমস্যা আমি বুঝলাম না ঠিক একটা। এখানে তো স্যার এইটা অ্যান্টাগনিস্ট লাগছে। অ্যান্টাগনিস্ট হোক, সে ভিলেন হোক,
প্রোটাগনিস্ট বলতে কি শুধু হিরো বোঝায়? প্রোটাগনিস্ট মানে কি বুঝো তো? সেন্ট্রাল ক্যারেক্টার। সে খারাপ না ভালো সেটা নিয়ে তো বলা হয়নি এখানে। প্রোটাগনিস্ট মানেটা কি বলো? প্রোটাগনিস্ট মানে কি ভালো হতে হবে? ও আচ্ছা আচ্ছা। তুমি তো প্রোটাগনিস্ট মানেই তো বুঝতেছো না, তাহলে হবে? জি স্যার আমি বুঝি নাই। হ্যাঁ, প্রোটাগনিস্ট মানে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, প্রিন্সিপাল ক্যারেক্টার, ঠিক আছে? সে খারাপ না ভালো সেটা এখানে দেখার ব্যাপার না। দেখা প্রোটাগনিস্ট ইজ আ প্রিন্সিপাল ক্যারেক্টার or lead figure in a fictional work whose journey derives the narrative and often involves দেখো facing conflict, making choices, lead to growth and change ইত্যাদি। হ্যাঁ, অতএব টার্ম অরিজিনেট এর মানে হলো চিফ অ্যাক্টর or প্রিন্সিপাল অ্যাক্টর, ঠিক আছে? যাকে নিয়ে পুরো নাটক, গল্প, কবিতাতে আলোচনা করা হয়। বুঝতে পেরেছো? জি স্যার এবার বুঝছি। আচ্ছা, আমাদের প্রোটাগনিস্ট হিরো হতে পারে, অ্যান্টি হিরো হতে পারে। এখন তো বলা হচ্ছে অ্যান্টি হিরো, তাই না? আচ্ছা, এর সাথে তোমরা এই জায়গাটা একটু পড়বা, কারণ এটার প্রশ্নটা এবার গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম। এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে, এখানে একটা তোমাদের কাছে সেট সাজেশন আছে নিশ্চয়ই, ওখানে তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। এই যে প্রেজেন্ট আ পেন পিকচার অফ দ্য কন্টেম্পোরারি সোশ্যাল সেটার অ্যাজ ডিপিক্টেড ইন দ্য নভেল টম জোন্স। তার মানে পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সিচুয়েশন ডিউরিং হেনরি ফিল্ডিং টাইম। তাহলে সেই সময়টা আমাকে একটু দেখাতে হবে, রিলিজিয়াস ব্যাপারটা দেখাতে হবে, তখন কি করছিল মানুষ, লিটারি রেসপন্স, এগুলো একটু দেখাতে হবে। ওগুলো পড়লে তখন এই জিনিসটা বুঝতে পারবা। লিটারি কনটেক্সটগুলো এগুলো একটু পড়ে নিবা, রিডিং। সামারি কি সবাই পড়ে শেষ করেছো তো, নাকি অবস্থা বলো? সামারিটা অন্তত পড়ে সবাই শেষ করছো? জি স্যার। আচ্ছা, পড়ে থাকলে ভালো। তাহলে আজকে আমি আর কি বলবো, এটা তাহলে আমরা মোটামুটি যেটুকু কথা বললাম এইটুকুই। পিকারেক্স নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, সেটা নিয়ে তো আর বললাম না, কারণ ওটা পরীক্ষা এসেছে। এখন জাস্ট আর অন্য কিছু নাই। সামারিটা তোমরা যদি তার এখনো পড়নি তার একটু পড়ে নাও, আমি এখান থেকে কোশ্চেন আনসারগুলো দিয়ে দিব, একদম কভার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা বিষয় হলো যে তোমাদের তাহলে আজকে থেকে হয়তো 4 দিন একটু ছুটি থাকবে, কয়েকদিন, ঠিক আছে? 2টা ক্লাস ছুটি থাকবে। আগামী শনিবার থেকে তোমাদের ক্লাস শুরু করাবো। হ্যাঁ, আর এর ভিতরে কোশ্চেন আনসারগুলো আমি তো দিয়ে দিচ্ছি অলরেডি, ভলপনি দেওয়া হয়েছে, তোমরা ছুটির ভিতরে পড়তে থাকো। ভলপনির এবি দেওয়া হয়েছে, কালকের মধ্যে পার্ট সিটা দিয়ে দিব, ওগুলো একটু পড়ে নিবা। আমি ধারাবাহিকভাবে কভার করছি, ঠিক আছে? এখন ওদিকে যা দিয়েছে না দিয়েছে এবার একবারে সিরিয়ালি দিয়ে যাব, ওগুলো সব শেষ করবা, মনে থাকবে? আর ফিকশনের কত দূর দেওয়া হয়েছে কোশ্চেন আনসার বলো তো? ফিকশনের কি গালিবাস দেন নাই মনে হয়, দেই নাই এখনো? আচ্ছা, তাহলে এই ড্রামা এটা শেষ করে, এই এটা শেষ করে আমি একজন ফিকশনে দিব, ফিকশনটা কভার দেব তো হয়ে যাচ্ছে, ওটা দিয়ে দিব। মানে যেটা যেটা কভার হবে সেটাকে একবারে আমি সম্পূর্ণ দিয়ে যাব, ঠিক আছে? যেহেতু এবার আমরা চলে যাবো লিটারি ক্রিটিসিজম, ওটাকে কভার করব। তারপরে কি বললাম, লিঙ্গুইস্টিক্স না হচ্ছে ভিক্টোরিয়ান বা কোনটা বলেছি সেভাবে, যেখানে যেগুলো একটু জটিল লাগবে সেগুলো আগে আমি শেষ করব। হ্যাঁ, যেগুলো একটু জটিল লাগবে সেগুলো আগে শেষ করব, যেহেতু লিটারি ক্রিটিসিজম তোমাদের কাছে একটু কঠিন লাগে, ওটাকে শেষ করব। লিঙ্গুইস্টিক্সের মোটামুটি মেইন যেগুলো সেগুলো হয়ে গেছে, পরে সোশিও লিঙ্গুইস্টিক্স বা ওগুলো ব্যাপার আছে, ওটা নিয়ে পরে করলে হবে। আমার মনে হয় প্রোজে একটু ঝামেলা হয়, তাই না? প্রোজ, নন ফিকশনাল প্রোজ। তাহলে ক্রিটিসিজমের, লিটারি ক্রিটিসিজমের পরে আমরা নন ফিকশনাল প্রোজে আসবো, প্রোজটাকে কভার করব। মোটামুটি আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের একদম পুরো এগুলো খাবার করে ফেলতে হবে, এবং যেটাতে যাব ওর ভিতরে 2-1 দিন করে সময় নিয়ে আমরা সামারিগুলো করে শেষ করব। হ্যাঁ, প্রশ্ন আগে দিয়ে দিব, দিয়ে সামারিগুলো একটু 2-1 দিন সময় নিয়ে শেষ করব। এরকম করে যদি আমরা একটু সামারি দেখি, তাতে মোটামুটি একটা করে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যেগুলো আমি মেজর বলতেছি, যেগুলোর উপর ফোকাস দিতে হবে সেগুলো দিয়ে দিচ্ছি, সেগুলোকে অন্তত সেগুলো থেকে যেন মিস না হয়, মনে থাকবে সবার? তাহলে আজকে আর যেহেতু কিছু আজকে আর কথা বলছি না, তোমরা এই সামারি সহ আর একটু দিয়ে দেখে নিও। তো আগামী ক্লাসে আমরা কথা বলবো তাহলে হচ্ছে নেক্সট ক্লাস কি বললাম ওটা আমার মনে থাকবে না, আবার শনিবার স্যার, স্যাটারডে। কিসের উপরে? ক্রিটিসিজম অন লিরিক্যাল ব্যালেন্স, তাই না? জি স্যার।
হয়ে গেল। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর কিছু করাবো না, যেহেতু আর সময়ও বেশি নাই। তেমনি তোমাদের কোনো কথা আছে বিশেষ? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার সেকেন্ড ইয়ার যে আপনি ইমপ্রুভমেন্ট গ্রুপে রাইটিং পার্ট 2 এর পার্ট বি এর কোশ্চেন দেন নাই। ওগুলো তো পার্ট বি এর তো আমি দিচ্ছি না, কারণ ওগুলো বই থেকে তোমাদের পড়ে নিতে বলেছি, ওগুলো বইয়ের থেকেই পড়ে ফেলবা, ঠিক আছে তো? ও আচ্ছা, ওকে স্যার। কারণ ওখানে ওরকম দেওয়ার কিছু নাই, ওখানে যে আলোচনার বিষয়গুলো আছে ওগুলো দেওয়ারও যায় না, ঠিক আছে? এই জন্য পার্ট বি এর ওগুলো তোমরা বই থেকেই পড়ে নিবা। আচ্ছা, আর কারো কোনো কথা? এনামুল হক হাত তুলে আছো, এনামুল হক নামে। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা না থাকে তো সময় নষ্ট করাবো না, তোমরা বরং পড়তে থাকো। স্যার আমার ল্যাঙ্গুয়েজটিক একটা সমস্যা ছিল স্যার, ল্যাঙ্গুয়েজটিক কোশ্চেনে। লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ বলো কি সমস্যা? লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েস্টিক না কিন্তু, লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ, ওটা এলআই দিয়ে কিন্তু এলএ না, আচ্ছা, হোয়াট ইজ, হ্যাঁ বলো। স্যার হোয়াট ইজ ডায়ালেক্ট, ডায়ালেক্ট কাকে বলে, এটা ব্রিফ কোশ্চেন ছিল। সরি, হ্যাঁ ডায়াল, আমি একটু কল ধরে নিই, কল দিয়েছেন। গুড ইভিনিং স্যার। কি আছো, লাইনে আছো? জি স্যার। জি স্যার আছি। হোয়াট ইজ ডায়ালেক্ট? দেখো, ওটা তো আমরা সোশিও লিঙ্গুইস্টিক বা ওই জায়গাতে আমরা পড়বো, ঠিক আছে তো? এটাকে মেইনলি উপভাষা বলা হয়। উপভাষা বুঝো? জি স্যার। এই জায়গাটা আসলে সবগুলো একসাথে না পড়ালে বুঝবা না। দেখো, এখানে বলা হচ্ছে বাই আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, যেখানে হচ্ছে 2-3টা ধরনের ল্যাঙ্গুয়েজের একটা, মনে করো যে কেমন করে বলবো, মনে করো যে একই গ্রামে, একই গ্রাম বা এক একটা জেলা, একটা জেলার কথাই ভাবো। এক জেলার সাথে কি আরেক জেলার ভাষার কি মিল আছে? বলো। না স্যার। হ্যাঁ, যেমন হচ্ছে মেহেরপুর আর সিলেটের বা চট্টগ্রামের ভাষা কি এক? না স্যার। বাংলায় কথা বলছি, সবাই তো আমরা বাংলাতেই কথা বলছি, আমাদের ভাষা বাংলা, কিন্তু তারপরেও জেলাভিত্তিক উচ্চারণগত আমাদের ভাষা কিন্তু পার্থক্য আছে, আছে না? টোনে পার্থক্য আছে, তারপরে ওয়ার্ড চয়েসে পার্থক্য আছে। হ্যাঁ, এরকম বলছে এটা হচ্ছে কি পার্টিকুলার ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ পিকুলার অর স্পেসিফিক টু রিজিয়ন অর সোশ্যাল গ্রুপ। তারপরে মনে করো যদি আমি বলি একই গ্রামের, মনে করো একই গ্রামে 3 ধরনের মানুষ বাস করে, খ্রিস্টান, হিন্দু, মুসলিম। 3 জনের ভাষা কি একরকম হবে? যদিও সবাই একই টোনে কথা বলবে, একই বাংলায় কথা বলবে, তারপরে কি ওদের কথা বলার ধরন কি একরকম হবে? বলো। না স্যার। এই জন্য বললাম যে এখন ওই ডায়ালেক্টটা একবার বলতে গেলে বুঝবা না, ওইখানে যেহেতু ওই সবগুলো পরপর আছে, ঠিক আছে তো? একজন ব্যক্তির ভাষাকে আমরা কি বলতেছি, একটা প্রফেশনাল গোষ্ঠীর ভাষাকে আমরা কি বলতেছি, একটা সমাজের গোষ্ঠীর ভাষাকে আমরা কি বলতেছি, একটা অঞ্চলের ভাষাকে কি বলতেছি, এরকম করে ছোট ছোট করে পার্থক্য আছে। ওই গ্রুপে তো আমরা এখনো যাই নাই, গেছি ওই চ্যাপ্টারে। স্যার ওইটার কোশ্চেন হচ্ছে চ্যাপ্টার 1 এ 3-4টা আছে, এই জন্য হচ্ছে জিজ্ঞাসা করছে। না, সেটা তো বলতেছি যে তোমাকে ওটা স্পেসিফিকলি বুঝতে হবে আগে, ঠিক আছে তো? শুধু শুধু মিনিং দিয়ে হবে না। হ্যাঁ, তো ওটা যখন আমরা আলোচনা করব তখন বুঝাবো। এটা মেনলি একটা এলাকার, বুঝতেছো না, একটা সোশ্যাল গ্রুপ বা একটা রিজিয়নাল যে ভাষাটাকে, সেটাকে মেনলি নির্দেশ করে। কিন্তু লিঙ্গুইস্টিক্সে গেলে আরো যেগুলো আছে ওগুলোর সাথে তুমি যদি কম্পারেটিভলি না পড়ো তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে, মনে থাকবে।
ওটা যখন আমরা ওগুলো পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো আর পূজার ছুটি কাটাও আর পড়াশোনাটা ঠিক মতো করো। ওকে, এর ভিতরে যে পড়াগুলো কারো পিছিয়ে গেলে সেগুলো কভার করে নাও। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম।